বনশ্রীতে স্বর্ণ ডাকাতি ও গুলির ঘটনায় 6 জন গ্রেফতার। রমজানে পুলিশের সহায়ক হিসেবে কাজ করবে বেসরকারি সিকিউরিটি ফোর্স। পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই ব্যক্তি অফিসার একই দায়িত্ব পালন করবে এবং আইনের যে প্রোটেকশন আমার অফিসার পায় আমি পাই, উনিও একই আইনের প্রোটেকশন পাবে। মাগুরায় নিপীড়নের শিকার শিশুটিকে নেওয়া হয়েছে ঢাকা সিএমএইচে, মামলা দায়ের। পরিবারের খোঁজ নিলেন তারেক রহমান। নারী নির্যাতনে কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি 2 উপদেষ্টার। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না। নারীর যথেষ্ট নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি সরকার, অভিযোগ জাতীয় নাগরিক পার্টির। জনপরিষদ থেকে সামাজিক মাধ্যম সবখানে সুরক্ষার দাবি। তার ব্যক্তিগত বিশ্বাস কোনদিন একটি সমাজের গুরুত্বপূর্ণ একটি অংশ কিংবা আমাদের নারীদের উপরে চাপিয়ে না দিতে পারে। অনন্য অবদানের জন্য 6 নারী ও ক্রিকেট দলকে সম্মাননা। নির্যাতন হেনস্থার ঘটনা নতুন বাংলাদেশ বিনির্মাণের বিপরীত, বললেন প্রধান উপদেষ্টা। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। ভারতের চোখে সার্বভৌম বাংলাদেশকে দেখা উচিত নয়, সিজিএস এর আলোচনা সভায় মন্তব্য সাবেক মার্কিন কূটনীতিকদের। গুজব মোকাবেলায় পিছিয়ে আছে বাংলাদেশ। মাদারীপুরের দখল আর আধিপত্যের লড়াইয়ে 2 ভাই সহ 3 জনকে হত্যা, বাড়িঘরও জ্বালিয়ে দিয়েছে প্রতিপক্ষ, 2 জন আটক। সিরিয়ায় আসাদপন্থীদের অবস্থানে সামরিক বাহিনীর অভিযান, নিহত অন্তত 300। লাতাকিয়া সহ বিভিন্ন স্থানে চলছে লড়াই। শুভেচ্ছা, আমন্ত্রণ সন্ধ্যায় বাংলাদেশে। নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। রাজধানীর বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ীকে গুলি করে ডাকাতির ঘটনায় 6 জনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। উদ্ধার করা হয়েছে লুণ্ঠিত স্বর্ণালংকার এবং অবৈধ অস্ত্র। আর বাকি একজনকে ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার। তার দাবি, রাজধানীতে বড় ধরনের অপরাধ, খুন, ডাকাতির ঘটনা কমে এসেছে। গেল 23 ফেব্রুয়ারি রাতে বনশ্রীতে স্বর্ণ ব্যবসায়ী আনোয়ার হোসেনকে বাড়ির সামনে গুলি করে 200 ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা ছিনিয়ে নেয় ডাকাত দল। গুরুতর আহত ব্যবসায়ী আনোয়ারকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ডাকাতির ভিডিও ভাইরাল হলে নিরাপত্তার দাবিতে বিক্ষোভ করে ব্যবসায়ী সহ নানা শ্রেণী পেশার মানুষ। এই ডাকাতির ঘটনায় শনিবার 6 জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। দুপুরে মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে ডিএমপি কমিশনার জানান, 2 রাউন্ড গুলিসহ অস্ত্র, স্বর্ণালংকার ও নগদ টাকা, ডাকাতির কাজে ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। আটককৃতরা পেশাদার ডাকাত বলেও জানান তিনি। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের মধ্যে যে রিং লিডার ছিল তার নাম হলো কাউসার, তারপরে খলিল, ফরহাদ, ব্যাকআপ ও রেকি পার্টিতে দায়িত্বরত ডাকাত ছিল সুমন। সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার দাবি করেন, মোবাইল ছিনতাইয়ের মতো স্ট্রিট ক্রাইম ছাড়া রাজধানীতে বড় ধরনের অপরাধ, খুন বা ডাকাতির ঘটনা কমে এসেছে। বড় ধরনের অপরাধ, খুন, ডাকাতি, এই ধরনের অপরাধের সংখ্যা খুবই কম। স্ট্রিটে যে ছোট ক্রাইম, যেটা মোবাইল টান দেওয়া, এইটার মধ্যে এর চেয়ে সহজভাবে কোনো অপরাধ করা যায় বলে আমি মনে করি না। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। রমজানে আইন শৃঙ্খলা রক্ষা এবার ব্যতিক্রমে এক সিদ্ধান্ত নিল ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এই মাসে আবাসিক এলাকা, শপিং মল এবং মার্কেটে নিরাপত্তার দায়িত্বে থাকা বেসরকারি বাহিনীর প্রধানদের গ্রেফতারের অনুমতি দিয়েছে ডিএমপি। তারা পুলিশের সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবে বলে পুলিশ কমিশনার জানিয়েছেন।
ঈদ উপলক্ষে শপিং মল, বিভিন্ন মার্কেট সহ ব্যবসা প্রতিষ্ঠান গভীর রাত পর্যন্ত খোলা থাকে। আবাসিক এলাকাসহ নগরীতে রাতভর মানুষের চলাচলও থাকে বেশি। তাই নগরবাসীর নিরাপত্তায় চুরি, ছিনতাই ও ডাকাতি প্রতিরোধে রমজানে পুলিশের পাশাপাশি সহযোগী হিসেবে কাজ করবে বেসরকারি সিকিউরিটি ফোর্স। রমজানুল মোবারক জানাই। ডিএমপির মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে কমিশনার জানিয়েছেন, দায়িত্বে থাকা বেসরকারি নিরাপত্তা বাহিনীর প্রধানদের অপরাধী গ্রেফতারের অনুমতিও দেওয়া হয়েছে। হি ইজ রিগার্ডেড অ্যাজ পুলিশ অফিসার, এবং পুলিশ অফিসার যে দায়িত্ব পালন করে ওই ব্যক্তি অফিসার একই দায়িত্ব পালন করবে, এবং আইনের যে প্রোটেকশন আমার অফিসার পায়, আমি পাই, উনিও একই আইনের প্রোটেকশন পাবে। উনি যে কোনো ব্যক্তিকে অ্যারেস্ট করার সক্ষমতা বা ক্ষমতা প্রাপ্ত হয়েছে। ঈদে বাড়ি যাওয়ার আগে নিজ ঘর বাড়ি ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থার দিকে ঢাকাবাসীকে খেয়াল রাখার অনুরোধ জানান ডিএমপি কমিশনার। আপনাদেরকে অনুরোধ করতে চাই, দয়া করে আপনারা যখন বাড়ি যাবেন তখন আপনার বাড়ি, ফ্ল্যাট, দোকান, ব্যবসা প্রতিষ্ঠান এটির একটি নিরাপত্তা ব্যবস্থা নিজ দায়িত্বে করে যাবেন। আমরা আপনাদের সাথে আছি। মব জাস্টিস প্রসঙ্গে তিনি বলেন, কারো বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো যাবে না। সন্দেহজনক কিছু মনে হলে পুলিশকে জানাতে হবে। প্লিজ আমাদেরকে খবর দেন। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। মাগুরায় ধর্ষণের শিকার শিশুটির অবস্থা অতি সংকটাপন্ন। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল থেকে সিএমএইচে স্থানান্তর করা হয়েছে। এর আগে চিকিৎসার জন্য 4 সদস্যের মেডিকেল বোর্ড গঠন করে ডিএমসি। ধর্ষণের ঘটনায় 4 জনকে আসামি করে মামলা করেছে পরিবার, 2 জনকে গ্রেফতার দেখানো হয়েছে। বৃহস্পতিবার ভর্তির পর প্রথমবারের মতো শিশুটির স্বাস্থ্যের অবস্থা সম্পর্কে গণমাধ্যমকে জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিচালক জানান, চিকিৎসকরা চেষ্টা করছেন, তবে সময় যত যাচ্ছে ততই ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ হয়ে আসছে। ডাক্তাররা যেটা বলেছেন, তার যে অ্যাকচুয়ালি যে পাশবিক নির্যাতনের ফলে আসলে তার যেটুকু ইনজুরি হয়েছে, কিছু ইনজুরি আছে তার পেরিনিয়াল রিজিয়নে, কিন্তু মেইন সমস্যাটা তার গলার কারণেই তার আসলে এই যে হাইপক্সিয়া হয়েছিল, সেই কারণে একবার তার কনভালশন হয়েছে, খিঁচুনি উঠেছিল আর কি। তার পরিস্থিতি অবনতি হয়, তাকে আমরা গতকাল রাত 9টার দিকে ভেন্টিলেটরে রেখেছি। শিশুটির চিকিৎসায় হাসপাতালের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়ার কথা জানালেন পরিচালক। 4 সদস্যের একটা মেডিকেল বোর্ড করে দিয়েছি। আজকেই এই মেডিকেল বোর্ড বসবে। রোগীর জন্য যা যা ভালো হয় আমরা চেষ্টা করব, বোর্ড যেভাবে রিকমেন্ড করবে, এবং আমরা বলে দিয়েছি যে এই বাচ্চার চিকিৎসার জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করব, এবং ফ্রি অফ কস্ট তার যেসব জিনিস লাগবে, ওষুধপত্র আমরা হাসপাতাল থেকে প্রোভাইড করব। আমাদের সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টকেও বলা আছে। দুপুরে শিশুটির মায়ের সঙ্গে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আশ্বাস দেন সহযোগিতার। টেনশন করবেন না, চিন্তা করবেন না, দেশের মানুষ আপনার পাশে আছে। পরে গণমাধ্যমের সামনে অপরাধীদের বিচার চাইলেন শিশুটির মা। আমার মনে যে শাস্তি দিয়ে এই জঘন্য কাজ করেছে, এই শাস্তির বিচার চাই। আমার কথা যে তাকে একবারে ফাঁসি দিয়ে দিক, যাতে আর কোনো মা বোনের দিকে এরকম চোখ তুলে না থাকে। অতটুক বাচ্চা যে কীভাবে এরকম অত্যাচার করেছে হয়তো আপনারা দেখতেছেন, কিন্তু পুরোটা তো দেখেন নেই যে তার ক্ষত বিক্ষত যে কতগুলো ব্লেডে আঘাত করেছে, তা দেহের মতো ভাষা আমার কোয়ার কায়দা নেই। এদিকে ওই ঘটনায় 4 জনকে আসামি করে মাগুরা সদর থানায় মামলা করেছে পরিবার। ভিকটিমের বোনের শ্বশুর মোহাম্মদ হিটু শেখকে ধর্ষণকারী এবং বাকিদেরকে সহযোগী হিসাবে উল্লেখ করা হয়েছে। মাগুরা জেলা পুলিশ ইতিমধ্যে অভিযান চালিয়ে অভিযুক্ত 4 জনকে গ্রেপ্তার করেছে। বিকেলে আসামিদের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করা হলে আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। অপরদিকে উন্নত চিকিৎসার জন্য ভুক্তভোগী শিশুকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পাঠানো হয়েছে সম্মিলিত সামরিক হাসপাতালে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। ধর্ষণ ইস্যুতে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানিয়েছেন সরকারের 2 উপদেষ্টা। তারা বলেছেন, সরকার অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করবে। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় ধর্ষণের শিকার শিশু। গত পরশু রাতে হাসপাতালে ভর্তির পর অবস্থার আরও অবনতি হয়েছে তার। 8 বছরের শিশুর সাথে ঘটা পাশবিক এই ঘটনা নাড়া দিয়েছে গোটা দেশ।
ভুক্তভোগী শিশুর খোঁজ খবর নিতে হাসপাতালে যান সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। হুঁশিয়ারি দিয়ে বলেন, শিশু নির্যাতনের ঘটনায় ছাড় পাবে না কেউ। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায়। প্রথম কথা, আপনারা সবাই দোয়া করেন বাচ্চাটা যেন বাঁচে। ডাক্তাররা চেষ্টা করছে। নারী দিবস উপলক্ষে আগারগাঁওয়ে এক আলোচনা সভায় এমনই হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াও। ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না। আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে। যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে, তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই, সরকার এক্ষেত্রে কোনো প্রকার ছাড় দেবে না। এদিকে মাগুরায় নিপীড়নের শিকার শিশুর খোঁজ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নেতৃত্বে হাসপাতালে যায় বিএনপির একটি প্রতিনিধি দল। আক্রান্ত শিশুর পরিবারের পাশে থাকার কথা জানান নেতারা। মূল্যবোধকে ফিরিয়ে এনে ছাত্র সমাজকে তাদের স্কুল কলেজে পাঠিয়ে দিয়ে সুন্দরভাবে দেশকে পরিচালনা করা, এটাই আমার আহ্বান। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। সারা দেশে নারীদের উপরে নিপীড়নের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিএনপি নেতারা বলেছেন, হেনস্থার পেছনে উগ্রবাদী গোষ্ঠীর মদত রয়েছে, যাদের লক্ষ্য বিশ্বে অতি রক্ষণশীল দেশ হিসেবে বাংলাদেশকে পরিচিত করা। সরকারকে পরামর্শ দিয়ে বিএনপি নেতারা বলেছেন, দেশে যেন অশুভ শক্তির উত্থান না হয়, জঙ্গিবাদ মাথাচাড়া না দেয়, সরকারকে সেই ব্যবস্থা করতে হবে। একটি দল বিএনপিকে প্রতিনিয়তই হুমকি ধামকি দিচ্ছে বলে অভিযোগ করেন বিএনপি নেতারা। গ্রেপ্তারের ভয়, জলকামানের আতঙ্ক ভুলে এবার উচ্ছ্বাস আর বর্ণিল সাজে নারী দিবস উদযাপন করল জাতীয়তাবাদী মহিলা দল। নয়াপল্টন থেকে শুরু হয়ে নাইটেঙ্গেল ঘুরে ফের নয়াপল্টন গিয়ে শেষ হয় মহিলা দলের র্যালি। এর আগে সংক্ষিপ্ত সমাবেশে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, নারী হেনস্থার মাধ্যমে কিছু লোক দেশকে কক্ষচ্যুত করতে চায়। কোন একটা গোষ্ঠী যেটা বলছে মব জাস্টিস, হোয়াট ইজ মব জাস্টিস? কিসের মব জাস্টিস? আপনার মিডিয়াতে জানিয়ে মাইকিং করে কোন মব জাস্টিস তারা এটা করছে? সরকার কেন চুপচাপ? সরকার কেন কথা বলছে না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে নারী হেনস্থা, মাগুরায় শিশু নিপীড়ন, নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরীর মিছিল। এমন ঘটনার পেছনে উগ্রবাদী অপতৎপরতাকে দায়ী করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী আহমেদ। এই অসভ্যতা ও সহিংসতার পেছনে কোনো উগ্র গোষ্ঠীর উস্কানি বা মদত থাকতে পারে, যারা দেশকে অস্থিতিশীল করে ফায়দা লুটার অপচেষ্টা করছে এবং যাদের লক্ষ্য বাংলাদেশকে একটি অতি রক্ষণশীল রাষ্ট্রে বানানো। এই সমস্ত বিষয়গুলো আজকে সরকার যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে, কোনোভাবেই যেন জঙ্গিবাদ মাথাচাড়া দিয়ে না উঠতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এক আয়োজনে নারী নিপীড়নের ঘটনায় ফ্যাসিবাদের দোষরদের কারসাজি আছে কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানান দলের আরেক নেতা সালাউদ্দিন আহমদ। অবশ্যই এই সরকারকে এই সমস্ত কিছু খুব কঠোর হস্তে দমন করতে হবে। বাংলাদেশের এই নারী নির্যাতন এবং শিশু নির্যাতনের যেই উদ্বেগজনক হার বাড়ছে, সেটা যদি আমরা এখনই রুদ্ধ করে না দিতে পারি, তাহলে দেশের ভাবমূর্তি দেশে এবং বিদেশে ক্ষুণ্ণ হবে। তারেক রহমানের কারাবন্দী দিবস উপলক্ষে প্রেস ক্লাবে আলাদা সভায় বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, একটি গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে। দল করে যদি হুমকি দামকি দাও, এটা না হলে এটা হবে না, তাহলে যে আমরা যে এতদিন দল করে এত বড় একটা দল তৈরি করেছি, তাহলে কি আমরা চুপ করে বসে থাকবো? ইফ অ্যান্ড বাট দিয়ে চলবে না। তারেক রহমান দেশে আসবে। মানুষকে বিভ্রান্ত করতে কেউ ধর্মের নামে, কেউ খেলাফতের নামে টিকিট বিক্রি শুরু করেছে বলেও মন্তব্য করেন তিনি। চাপ দিয়ে কিছু করার চেষ্টা করেন না, তাহলে কিন্তু এটা বিফলে যাবে। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ বিনিয়োগ করছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকালে ওসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের অনুষ্ঠানে এ কথা তিনি বলেছেন। নারীদের উপরে সাম্প্রতিক হামলার ব্যাপারে উদ্বেগ জানিয়ে এমন ঘটনাকে স্বপ্নের নতুন বাংলাদেশের বিপরীত বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেছেন, সব শক্তি প্রয়োগ করে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠা করা হবে। এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য নারী ক্রিকেট দল ছাড়াও 6 জনকে পদক দেওয়া হয়।
মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠান। প্রধান অতিথি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের কন্যারা আর কতকাল পরীক্ষা দেবে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা সহ সমাজের বিশিষ্ট নারীরা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল অর্থ খরচ করেছে, তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। একই সাথে নারী ও শিশুদের নিরাপত্তায় সর্বোচ্চ সজাগ থাকার ব্যাপারেও গুরুত্ব দেন প্রফেসর ইউনূস। আমাদের সমাজে নারীকে খাটো করে দেখার এই দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে, তা না হলে আমরা আমাদের কোনো ভবিষ্যৎ নাই। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে, ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। নারী ও শিশুদের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ সজাগ থাকুন, নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তুলুন। সম্প্রতি নারীদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। নতুন বাংলাদেশের যে স্বপ্ন সবাই দেখছে তার বিপরীত এমন সব হামলা। সব শক্তি প্রয়োগ করে নারী পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। আমরা এই নতুন বাংলাদেশে নারী পুরুষ সকলের সমান অধিকার প্রতিষ্ঠা করতে অঙ্গীকারবদ্ধ। আমরা আমাদের সকল শক্তি প্রয়োগ করে এই অধিকার প্রতিষ্ঠা করব। নারী বিরোধী যে শক্তি মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে তাকে আমরা দেশের সকল মানুষকে সঙ্গে নিয়ে অবশ্যই মোকাবেলা করব। নারীর প্রতি সহিংসতা রোধ সরকারের অন্যতম অগ্রাধিকার উল্লেখ করে ডক্টর ইউনূস নিপীড়ন রোধে সরকারের নেয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। নারীরা যেন তাদের অভিযোগ জানাতে পারেন সেজন্য হটলাইন চালু করা হয়েছে। আইনি সহায়তা প্রদানের জন্য আমরা পারিবারিক সহিংসতা আইন 2010 সাল নাগাদ করার উদ্যোগ নিয়েছি। যৌন হয়রানি প্রতিরোধ ও সুরক্ষা আইন প্রণয়নের কাজে আমরা হাত দিয়েছি। নারী বিষয়ক সংস্কার কমিশন করেছি, তারা তাদের সুপারিশগুলো স্বীকৃতি দেবেন। অনুষ্ঠানে শ্রেষ্ঠ 6 অদম্য নারীর হাতে সম্মাননা পুরস্কার তুলে দেন অন্তর্বর্তী সরকার প্রধান। অদম্য নারীরা হলেন অর্থনীতিতে শরীফা সুলতানা, শিক্ষা ও চাকরিতে হালিমা বেগম, সফল জননী মেরিনা বেসরা, জীবন সংগ্রামে জয়ী লিপি বেগম, সমাজ উন্নয়নে মুহিন মোহনা এবং বিশেষ বিবেচনায় বাংলাদেশ নারী ক্রিকেট দল। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা। জুলাই আন্দোলনে শহীদ হবার 7 মাস না যেতে শহীদদের সহধর্মিণীদের বাসা থেকে বের করে দিচ্ছে শ্বশুরবাড়ির লোকেরা। যমুনা টেলিভিশনের কাছে এই অভিযোগ করেছেন ভুক্তভোগী কয়েকজন। জাতীয় নাগরিক পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেছেন, নারীদের জন্য যতটা নিরাপত্তা নিশ্চিত করার দরকার ছিল ততটা করতে পারেনি সরকার। জুলাই আন্দোলনে শহীদ শাহরিয়ার শুভর স্ত্রী রাজিয়া সুলতানা এবং মোহাম্মদ সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা জাতীয় নাগরিক পার্টির নেতাদের পাশে পেয়ে কিছু অভিযোগ তুলে ধরছিলেন। সেই অভিযোগ জানতে গেলেই শুরুতে পারিবারিক গোপন কথা বলে এড়িয়ে যান, পরে জানান সেই দুঃখের কথা। ফ্যামিলি থেকে হুমকি ধামকিও খাচ্ছে, 3টা বাচ্চা, 4টা বাচ্চা, 2টা বাচ্চা, মানে বলতেছে টাকা এখান থেকে যে সরকার থেকে টাকা দিবে সেখান থেকে হচ্ছে তাদেরকে হাফ হাফ দিতে হবে, মানে এরকম 3টা 4টা বাচ্চা, এটা তাদের ভবিষ্যৎ কোথায়? এই যে ভাতাটার কথা বলছে, তারা বলে যে এইখান থেকে তুমি 10 নিবা, আমি 10 নেব, মানে এইটা কি? তাহলে আমি এখানে পানিটুকু পর্যন্ত কিনে খাই, বাসা ভাড়া দিয়ে থাকি, আর তাদের জমি জায়গার অভাব নেই, ঘর ভাড়া দেওয়া লাগে না, সবকিছু তাদের বাড়ি থেকেই হয়। তাদের আরো 2টা ছেলে আছে, একটা মেয়ে আছে দেখার জন্য। ধর্ষণ, নারী নির্যাতন, নিপীড়নের প্রতিবাদে শহীদ পরিবারের এই সদস্যরা এসেছিলেন জাতীয় নাগরিক পার্টি আয়োজিত বিক্ষোভ সমাবেশে। আমাদের অনেক বোনরা শ্বশুর বাড়ি থেকে বিতাড়িত হয়েছে। 7টা মাস হলো না, যেই 7 মাস আগেও আমাদের একটা সুখের সংসার ছিল, শ্বশুর বাড়িতে আমরা আদরে আহ্লাদে ছিলাম। আজ আমরা প্রতিনিয়ত তাদের কাছে অপমানিত হচ্ছি। নিপীড়ন, নির্যাতনের বিরুদ্ধে আমরা নারীরা ফ্যাসিবাদের পতনের সময় যেমন মিছিলের প্রথম সারিতে থেকে আন্দোলন করে গেছি, এখনো আমরা রাজপথে থেকে আন্দোলন করে যাব। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের এই সমাবেশে এনসিপি নেতারা বলেন, জুলাই আন্দোলনে নারীরাই আন্দোলনকে বেগবান করেছে। এখন সেই নারীদের নিয়েই কটূক্তি করা হচ্ছে, নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। ধর্ষণ নিপীড়নের প্রতিটি ঘটনার বিচার নিশ্চিতের দাবি জানান তারা। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যদি বাধ্য করি, আমরা যদি একদিনের মধ্যে জামিন নিতে বাধ্য করি, এই সামগ্রিক প্রক্রিয়াগুলো একটি রাষ্ট্রের সঠিকভাবে চলার জন্য অনেক বড় একটি বাধা হয়ে দাঁড়ায়। অভ্যুত্থানের প্রত্যেকটি ধাপে ধাপে নারীরা তাদের যে ভূমিকা দেখিয়েছেন
তারপরও অভ্যুত্থানের পরে আমরা দেখতে পাচ্ছি এটাকে অস্বীকার করার পায় তারা চলছে। যারা যারা যখন সহিংসতার শিকার হয়েছেন এই সমাজে, এনসিপি ভবিষ্যতে তাদের সকলের বিচারের জন্য দাবি রাখবে। শহীদ পরিবারের সরকারি অনুদান দেওয়ার ক্ষেত্রে উত্তরাধিকার হিসেবে স্ত্রীকে মনোনীত করার দাবি জানানো হয় সমাবেশে। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। ভারতের চোখে সার্বভৌম বাংলাদেশকে কখনোই দেখা উচিত নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ। এ সময় তিনি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সমালোচনা করেছেন। রাজধানীর বেস মিলনায়তনে সিজিএস আয়োজিত সংলাপে সাবেক মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম মাইলাম বলেছেন, জেনজিদের ছাড়া বাংলাদেশে গণ অভ্যুত্থান সম্ভব ছিল না। ১/১১ সময় মার্কিন নীতিতে ভুল ছিল বলেও এই কূটনীতিবিদ জানিয়েছেন। বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিসের মিলনায়তনে সিজিএস এর পক্ষ থেকে আয়োজন করা হয় বিশেষ সংলাপ। মূল বিষয় ছিল গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক। এতে যোগ দেন যুক্তরাষ্ট্রের সাবেক কূটনীতিক জন এফ ড্যানিলোভিচ এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত উইলিয়াম বি মাইলাম। আলোচনায় উঠে আসে বাংলাদেশের ভবিষ্যৎ প্রসঙ্গ। গুজব মোকাবেলায় বাংলাদেশ পিছিয়ে আছে বলে মত দেন তারা। As I've said, I agree with you 100%. The U.S. should not look at Bangladesh through Indian eyes. There is a reason for the U.S. to have a strong relationship with India, but that doesn't have to come at the expense of the relationship with Bangladesh. But I agree, and your message to Washington reinforces mine. So I'll be happy when I am arguing in Washington that the U.S. should pursue an independent policy towards Bangladesh. তরুণদের উদ্যোগ ও আগামী সম্ভাবনার প্রশ্নে জেনজিদের সুযোগ দেওয়ার আহ্বান জানান মার্কিন কূটনীতিকবৃন্দ। You know, we can't really tell you, and I can't at least really tell you what to prepare for, but just be prepared and try to understand as American as their policy changes, as the government's policy changes because of these changes, because of these things that I mentioned, Congress and the elections and other things, be prepared for changes in foreign policy. ইউএসএইড সহ বিভিন্ন ইস্যুতে মার্কিন নীতির নেতিবাচক ভূমিকার সমালোচনার জবাব দেন সাবেক দুই কূটনীতিক। ২০০৭ সালে বাংলাদেশের বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল বলেও জানান ড্যানিলোভিচ। I'm the first to acknowledge that the United States made great mistakes in the 2007 to 2008 period. I don't believe that the United States, I wasn't here at the time on January 11th, but I don't believe that Ambassador Boutenis or her colleagues were the ones who caused 1/11 to happen. I don't think there was some secret coffee group that made the decision and then instructed people in Bangladesh what to do. দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র সবসময় তার নিজের স্বার্থকে প্রাধান্য দেয়। এমন প্রশ্নের জবাবে বাংলাদেশ ফার্স্ট নীতি গ্রহণের পরামর্শ দেন তিনি। Which ultimately don't advance Bangladesh's interests and don't advance the US interests. ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। মাদারীপুরে অবৈধ বালু ব্যবসার দখল আর আধিপত্য বিস্তারের জেরে আপন দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। হাসপাতালে নিলে আরও একজন মারা যান, আহত হয়েছেন 4 জন। এই হত্যা হামলার পর এমনকি নিহতদের বাড়িঘরও জ্বালিয়ে দিয়েছে প্রতিপক্ষরা। ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। দুই ভাইয়ের নিথর দেহ নেওয়া হচ্ছে হাসপাতালের মর্গে। স্বজনদের আহাজারিতে ভারী গোটা পরিবেশ। জানা যায় মাদারীপুরের খোয়াজপুর জামে মসজিদের সামনে কুপিয়ে হত্যা করা হয় আপন দুই ভাইকে। স্থানীয়দের দাবি, হত্যার নেপথ্যে অবৈধ বালু ব্যবসার দখল আর আধিপত্যের লড়াই। কীর্তিনাশা নদী থেকে বালু তোলা নিয়ে খোয়াজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল সর্দারের সাথে স্থানীয় প্রভাবশালী শাহজাহান খানের বিরোধ দীর্ঘদিনের। এর জেরে সাইফুলের উপর চড়াও হয় শাহজাহানের সমর্থকরা। উদ্ধারে সাইফুলের ভাই প্রতিবেশীরা এগিয়ে আসলে হামলার শিকার হন তারাও। ঘটনাস্থলেই প্রাণ হারান সাইফুল ও তার বড় ভাই আতাউর। আহতদের হাসপাতালে নিলে আরও প্রাণহানির ঘটনা ঘটে। মসজিদের মধ্যে ঢুকা তেল বাইরে কমায় মাইরা লাইছে, কোনো দুই ভাই কোনো চেহারা নাইকা। পুরুষের থেকেই দ্বন্দ্ব, পরবর্তী ধরনের যে বালি বরাবর বলে গন্ডগোল হয়েছে বাড়ি বলা হবে। আমার কোনো পুলিশ না, হে কলে তোরে শেষে চাঁদা থেকে ইট থেকে চারা ফুটে 100-200 কম না। হামলা হত্যার পর নিহতদের বাড়িঘরে আগুন দেয় প্রতিপক্ষরা। পরে ফায়ার সার্ভিস গিয়ে নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। এ ব্যাপারে আমরা অলরেডি 2 জনকে গ্রেপ্তার করেছি এবং আমাদের গ্রেপ্তার প্রক্রিয়া এখনো চলমান আছে। আমরা গ্রেপ্তার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্য।
হুমায়ুন রশিদ, যমুনা নিউজ। শোকসভায় স্টেজে বসা নিয়ে চট্টগ্রামে বিএনপি নেতাকর্মীদের মধ্যে মারামারি হয়েছে। বিকেলে নগরের জিএসসি কনভেনশন হলে আয়োজন করা হয় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের শোকসভা। আর সেখানে স্টেজে বসা নিয়ে বাকবিতণ্ডায় জড়ায় নেতাকর্মীদের একটি অংশ। এই ঘটনার দৃশ্য ধারণ করতে গেলে যমুনা টেলিভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মামুনুর রশিদ ওভি এবং ভিডিও জার্নালিস্ট সুজন চন্দ্র দাসের উপরেও তারা হামলা করে। এক পর্যায়ে ক্যামেরা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। গত 15 বছরের দুঃশাসনে আওয়ামী লীগ সরকার জামায়াতকে দমন করার সব ধরনের চেষ্টা চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর একটি হোটেলে কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার মাহফিলে তিনি বলেছেন, জামায়াতের 5 জন শিশু নেতাকে ফাঁসি দেওয়া হয়েছে, 6 নেতা কারাগারে পুলিশের হেফাজতে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এছাড়াও হাজার হাজার নেতাকর্মীকে হত্যা, গুম করা হয়েছে, অনেকে স্থায়ীভাবে পঙ্গু হয়েছে। বাংলাদেশ যেন আর কখনো পথ হারিয়ে না ফেলে সেজন্য অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগকে স্বাগত জানায় জামায়াত আমির। During the 15 years of misrule, Awami League has tried to subdue Jamaat Islami by all means. Jamaat Islami has become the worst victims of fascist Awami League repression. টাঙ্গাইলের সাবেক সংসদ সদস্য জহিরুলের বাড়ি এখন মানসিক ভারসাম্যহীনদের আশ্রম। সকালে ছাত্র প্রতিনিধি পরিচয়ে তালাবদ্ধ বাড়ি ভেঙে ভেতরে একদল মানুষ প্রবেশ করে এবং নেতৃত্ব দেয়া মারিয়াম দাবি করেন, জনগণের টাকা লুটপাট করে বাড়িটি বানানো হয়েছে, তাই সেখানে এখন ঠাঁই হবে সমাজের অবহেলিতদের। বিলাসবহুল এই বাড়িটি টাঙ্গাইল ৮ আসনের সাবেক সংসদ সদস্য জওয়াহেরুল ইসলামের। গণ অভ্যুত্থানের পর এক দফা ভাঙচুর চালানো হয় সেখানে। তারপর থেকেই পলাতক জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। তালাবদ্ধ ছিল জেলা শহরের কালীবাড়ি এলাকার বাড়িটি। শনিবার সকালে সেখানে একদল মানুষ জড়ো হন। ছাত্র প্রতিনিধি পরিচয়ে নেতৃত্ব দেন মারিয়াম মুকাদ্দাস মিষ্টি। এরপর তালা ভেঙে বাড়িতে প্রবেশ করেন সবাই। বাড়িটি মানসিক ভারসাম্যহীনদের আশ্রম বানানোর ঘোষণা দেন মারিয়াম। যেহেতু আওয়ামী লীগদের বাসা আমরা ভাঙতেই চাইছিলাম, তো না ভেঙে ভালো কাজে লাগাইতে চাইছি, এর জন্য তাহলে এদের বাসা, এদের সম্পদগুলো যতদিন না পর্যন্ত বিচারের মাধ্যমে ওরা আইনের আওতায় না আসে, এখন তো পরিত্যক্ত, তারা পলাতক, যতদিন এদের বাসাগুলো ওই আশ্রমের মতো করে ব্যবহার করা যায়। মারিয়ামের দাবি, শেখ হাসিনার শাসনামলে জনগণের টাকা লুটপাট করে বাড়িটি বানিয়েছিলেন সাবেক সংসদ সদস্য। তাই সেখানে এখন ঠাঁই হবে সমাজের বঞ্চিত অবহেলিতদের। আওয়ামী লীগের সব নেতাদের বাড়ি মানসিক ভারসাম্যহীনদের আশ্রম বানানোর দাবিও জানান তিনি। মিরন মেয়র, ছোট মনির আর জহের, এরা তো 2020 সালে আমার পিছনে উঠে পেরে লাগছিল যখন আমরা একটা আশ্রম করছিলাম বেড়াবুসনা। আপনারা তখন জানেন যে বেড়াবুসনা আমাদের এরকম একটা পাগলের আশ্রম আমরা করছিলাম, কিন্তু তারা আমাদের একটা প্রজেক্টের টাকা আত্মসাৎ করার জন্য অনেক হামলা টামলা মামলা দিয়ে অনেক হয়রানি করছিল। পরে অন্তত 20 জনকে বাড়িতে তুলে দেন মারিয়াম। দাবি করেন তারা সবাই আল মুকাদ্দাস ফাউন্ডেশনের মানসিক ভারসাম্যহীন রোগী। টাঙ্গাইলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে জায়গা হয়নি মারিয়ামের। বর্তমানে তিনি নিজেকে ছাত্র প্রতিনিধি হিসেবেই দাবি করছেন। ওবায়দুর রহমান, যমুনা নিউজ। লালমনিরহাটে মস্তকহীন মরদেহ উদ্ধারের 3 দিন পর খণ্ডিত মাথার সন্ধান মিলল। দুপুরে আদিতমারি কুঠিরপাড় সীমান্ত এলাকার একটি তামাক ক্ষেত থেকে মাথাটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, গেল বুধবার স্থানীয়রা ভুট্টা খেতে মস্তকহীন মরদেহ দেখতে পান। এক কৃষক আঙুলের ছাপ মিলিয়ে নিহতের পরিচয় শনাক্ত করে পুলিশ। জানা যায় ওই মাথাটি কিছুক্ষণ আগে স্ক্রিনে যার ছবি দেখলেন গৃহবধূ হাসিনার। পরে নিহত হাসিনার স্বামী আশরাফুলের বাড়িতে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করে পুলিশ। এর আগে আশরাফুল পালিয়ে যায়। ঘটনায় সদর থানায় একটি মামলা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য আশরাফুলের বড় বউকে আটক করেছে পুলিশ। 1 কিংবা 2 নয়, টানা 13 বছর ধরে শত শত রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করছে বাসাবোর বৌদ্ধ ধর্মরাজিক মহাবিহার। দুস্থ থেকে উচ্চবিত্ত যে কেউই এই ইফতার নিতে পারবেন। বৌদ্ধ বিহার কর্তৃপক্ষ বলছে, ধর্মীয় সহাবস্থানের রীতি হিসেবেই তাদের এমন উদ্যোগ। রাজধানীর বুকে ব্যতিক্রমে ইফতার আয়োজনের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম। বাংলাদেশে হয়তো এমন চিত্র আর খুঁজে পাওয়া যাবে না। বৌদ্ধ বিহারে চলছে ইফতার বিতরণের আয়োজন। ঘড়ির কাঁটা 4:30 থেকে 5টা বাজতেই শুরু হয়ে যায় মানুষের সারি।
রাজধানীর বাসাবোর ধর্মরাজিক বৌদ্ধবিহারের প্রতি রমজানের চিত্র এটি। বিকেল হলেই ইফতার সংগ্রহের জন্য বিহার চত্বরের মধ্যে আসতে থাকেন মানুষ। টোকেনের মাধ্যমে প্রতিজনে এক প্যাকেট ইফতার বিলি করা হয়। রোজাদারদের পাশে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এমন আয়োজনে খুশি আশপাশের নিম্ন আয়ের মানুষ। এটা অনেক খুব সওয়াবের কাজ, ঠিক আছে, এটা আমরা অনেক খুশি। মুগদের থেকে আসছি নিতে। হ্যাঁ আসি, ভালো, অনেক ভালো, তো অনেক কিছু আইডিয়া দেওয়া আছে, খাওয়ান অনেক ভালো। হ্যাঁ, এটা ভালো, মানুষের জন্য ভালো আর কি, গরিব মানুষের জন্য। আল্লাহর কাছে কই, আল্লাহ তুমি সুস্থ রাখো, আল্লাহ তুমি আরো দাও, বেশি বেশি করে দাও। ইফতার বিতরণের শুরুটা হয়েছিল 2012 সালে বিহারের প্রয়াত মহাধ্যক্ষ বিশুদ্ধানন্দ মহাথেরোর হাত ধরে। 2020 সালে তিনি মারা গেলেও ইফতার কর্মসূচি চলতে থাকে। কর্তৃপক্ষের ভাষায় ধর্ম যার যার, উৎসব সবার, এই আদর্শের একটি উৎকৃষ্ট কর্মসূচি ইফতার বিতরণ। নবীজি বলেছেন যে সবথেকে ভালো কাজ হচ্ছে মানুষকে খাওয়ানো, অভুক্তকে খাওয়ানো, যেটা করলে সরাসরি আল্লাহর সান্নিধ্য পাওয়া যাবে। মানে রোজার সময়ে আমাদের এই যে ছোট্ট একটা উপহার, এটাও অনেক বড় কিছু। আমরা সেখানেই আমাদের পরিতৃপ্তি, আর কিছু না। দুস্থ মানুষ আছে যে রমজান মাসের মধ্যে অনেকে ইফতার করতে পারে না, অনেকে বিভিন্ন বাসা বাড়ি বা বিভিন্ন জায়গায় যায়, কিন্তু অনেকে দেখা যায় তিরস্কার হয় বা সেই কারণে বিশেষ করে আমাদের এই উদ্যোগ। প্রতিটি ধর্মই শান্তির বাণী পৌঁছে দেয়। শান্তি প্রতিষ্ঠার একটি বড় মাধ্যম মানব সেবা। মানুষের পাশে দাঁড়ানোতে প্রয়োজন হয় না কোনো ধর্মীয় পরিচয়ের। সব ধর্মের উপাসনালয়ে মানব সেবা কর্মসূচি বাড়ানো গেলে ধর্মীয় হানাহানি কমবে বলে মত আয়োজকদের। মনিরুল ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। রমজানের দ্বিতীয় সপ্তাহে এসে জমজমাট ঈদ বাজার। দক্ষিণ এশিয়ার বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্কের ঈদ বাজারের খবর জানবো। আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী অপেক্ষা করছেন, যমুনা ফিউচার পার্কে আছেন তিনি। ঐশী, যেহেতু ইফতারের পরপরই ক্রেতা সমাগম সাধারণত বাড়ে এবং সাপ্তাহিক ছুটির দিন আজ, সমাগম কেমন দেখছেন ক্রেতাদের, এবং এবার আসলে কোন ধরনের পোশাকের চাহিদা বেশি মনে হচ্ছে? বৃষ্টি, আপনার শেষের প্রশ্নটি দিয়ে যদি শুরু করি, এবারে কিন্তু বিশেষ কোনো ট্রেন্ড এখনো পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে না। সেটি ছেলেদের ক্ষেত্রে হোক বা মেয়েদের ক্ষেত্রে হোক বা শিশুদের ক্ষেত্রে, সবাই আসলে আরামদায়ক যেটি হয়, যেহেতু গরমের মধ্যে এখন এবারের ঈদ পড়বে, সুতরাং সকলে মোটামুটি আরামদায়ক পোশাক এবং সেই সঙ্গে তার সঙ্গে তাল মিলিয়ে আরামদায়ক বিভিন্ন সামগ্রী, সেগুলোই আসলে তারা কিনছেন, তেমনটি জানিয়েছেন আমাদেরকে ক্রেতারা। বিক্রেতারাও আমাদের বলছেন যে সেই ধরনের হালকা রঙের যে সমস্ত পোশাক রয়েছে সেইগুলো তাদের বেশি বিক্রি হচ্ছে। সুতি কাপড়ের যে পোশাক রয়েছে, কটনের মধ্যে যেগুলো আছে, সেইগুলোই আসলে ক্রেতারা বেশি পছন্দ করছেন আবহাওয়ার দিক থেকে চিন্তা করে। এবং এখন কিন্তু ইফতারের ঠিক পর মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর মানুষ কিন্তু ফিউচার পার্কে প্রবেশ করতে শুরু করেছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটির একদম সামনে কিন্তু প্রবেশের মূল যেই ফটকটি, সেখান থেকে কিন্তু প্রচুর মানুষ এরই মধ্যে ফিউচার পার্কে প্রবেশ করতে শুরু করেছেন। এবং সকলেই জানাচ্ছিলেন যে যমুনা ফিউচার পার্ক যেহেতু এক ছাদের নিচে সমস্ত ধরনের পণ্য পাওয়া যায়, শুধুমাত্র পোশাক নয়, এই জন্য আসলে সকলের প্রথম পছন্দই এই যমুনা ফিউচার পার্ক, যাতে করে আরামদায়ক পরিবেশে সকলেই আরামদায়ক পরিবেশে কেনাকাটা শুরু করতে পারেন, কেনাকাটা সারতে পারেন। পোশাকের পাশাপাশি অন্যান্য যে সামগ্রী রয়েছে সেগুলো আসলে তারা কেনাকাটা শুরু করে দিয়েছেন। তারা বলছেন যে যত সময় যাবে তত আরও তাদের কেনাকাটার যে তালিকা তার সঙ্গে তাল মিলিয়ে কেনাকাটা চলবে। বেশ বিস্তারিত করে জানাচ্ছিলেন, ধন্যবাদ জানাচ্ছি ঐশী আপনাকে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে 2 বছরের জন্য নিয়োগ পেয়েছেন প্রকৌশলী রিয়াজুল ইসলাম। তিনি বর্তমান চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল সিদ্দিকুর রহমানের স্থলাভিষিক্ত হবেন। এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, ইঞ্জিনিয়ার মোহাম্মদ রিয়াজুল ইসলামকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সাথে কর্ম সম্পর্ক পরিত্যাগের শর্তেই যোগদানের তারিখ থেকে পরবর্তী 2 বছর মেয়াদে রাজুকের চেয়ারম্যান পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো। সিরিয়ায় এবার সামরিক বাহিনীর পাল্টা অভিযানে আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীর 3 শতাধিক সদস্য নিহত হয়েছে। নিহতরা সবাই সংখ্যালঘু লাউতি সম্প্রদায়ের বাসিন্দা। লাতাকিয়া সহ বিভিন্ন স্থানে মুখোমুখি অবস্থানে সামরিক বাহিনী ও আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। থেমে থেমে লড়াই চলছে। এই অবস্থায় সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের হুঁশিয়ারি, সহিংসতার সাথে জড়িতদের ছাড় দেওয়া হবে না। লাতাকিয়ার বিভিন্ন এলাকায় চলছে গোলাগুলি।
এর পাশাপাশি চলছে বোমা হামলাও। গেল বৃহস্পতিবার লাতাকিয়া হোমস এবং আলেপ্পোয় সামরিক বাহিনীর সদস্যদের সাথে ব্যাপক লড়াই হয় আসাদপন্থী সশস্ত্র গোষ্ঠীর। এরপর থেকে অস্থিতিশীল হয়ে উঠেছে লাতাকিয়া সহ বিভিন্ন অঞ্চল। শুক্রবারও সহিংসতা হয় বিভিন্ন স্থানে। কোথাও অবস্থান নিয়েছে আসাদপন্থী সশস্ত্র সদস্যরা, আবার কোথাও চলছে সেনা টহল। তল্লাশি চালানো হচ্ছে যানবাহনে। এর মধ্যে সবচেয়ে বড় অভিযান চালানো হয় লাতাকিয়ার আলওয়াতি সম্প্রদায় অধ্যুষিত এলাকাগুলোয়। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম এবং সংস্থা বলছে সরকারি বাহিনীর হামলায় অন্তত 300 মানুষ নিহত হয়েছেন। দামেস্কের দাবি নিহতরা সবাই আসাদপন্থী। এ অবস্থায় সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্টের ঘোষণা, কোনো ছাড় দেওয়া হবে না সহিংসতা সৃষ্টিকারীদের। পতিত সরকারের পক্ষ হয়ে যারা সহিংসতা সৃষ্টির চেষ্টা করছে তাদের প্রতি আমাদের স্পষ্ট বার্তা, কোনো ধরনের অস্থিতিশীলতা আমরা প্রশ্রয় দেব না। যারাই সিরিয়ার শান্তি বিনষ্টের চেষ্টা করবে তাদের সর্বোচ্চ শাস্তি দেয়া হবে। এদিকে সহিংসতা এবং অস্থিতিশীলতার প্রতিবাদে সিরিয়ার বিভিন্ন স্থানে বিক্ষোভ করেছে সরকারপন্থী বিভিন্ন গোষ্ঠী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। আর এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।